আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ দ্বিতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 13। সামনে আরো আহত লোক দেখল ওরা। হামাগুড়ি দিয়ে পথের সামনে চলে এলো। হাত তুলে কাতর অনুরোধ করলো তুলে নেওয়ার জন্য, কিন্তু আর কাউকে নেওয়ার জায়গা নেই। করুণ চোখে তাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া কারো কিছু করবার থাকলো না। একবার বৃষ্টির বেগ কিছুটা হালকা হয়ে যাওয়ায় চারিদিকে 1 মাইল পর্যন্ত প্রসারিত হলো ওদের দৃষ্টিসীমা। সেই সঙ্গে মঞ্চে ফেলা স্পটলাইটের মতো এক টুকরো রোদ আলোকিত করে তুলল ওদেরকে। চকচকে আলো নিয়ে হেসে উঠল ইস্পাতের খোল। সঙ্গে সঙ্গে শিপটাদের মেশিন গান গর্জে উঠল মাত্র 200 গজ দূর থেকে। বুলেটের আকস্মিক ধাক্কায় ছিটকে পড়ল 10-12 জন যোদ্ধা। পর মুহূর্তে ঝপ করে নেমে এলো বৃষ্টির ঘন পর্দা। আবার আড়াল হয়ে গেল সব। গিরিখানের নিচে মেইন ক্যাম্পে পৌঁছল ওরা। চারিদিকে সব এলোমেলো হয়ে আছে। কামানের অসংখ্য গোলা আর মেশিন গানের হাজার হাজার গুলি বিশাল ক্যাম্পটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। গোড়ার লাশ আর নিহত মানুষ কাদার ভেতর আংশিক ডুবে আছে। সেখানে পদ ভোলা 2-1টা কুকুর বা হারিয়ে যাওয়া 1-8টা শিশু ছাড়া জ্যান্ত প্রাণী বলতে কোথাও কিছু নেই। ক্যাম্পের চারদিকে পাথুরে মাটিতে ছাড়া ছাড়া ভাবে এখনো যুদ্ধ চলছে। ঢালের গায়ে শিপটাদের ইউনিফর্ম আর মাজল প্লাস দেখতে পেল ওরা। মাঝে মধ্যেই এক একটা শেল সগর্জনে ছুটে গেল মাথার উপর দিয়ে। দৃষ্টিসীমার বাইরে কোথাও বিস্ফোরিত হলো। সরাসরি গিরিখাতের মুখের দিকে চলো, টালির থেকে বলল মাইকেল। এখানে থেমো না। কাটা জোপের ভিতর দিয়ে এগুলো চঞ্চলা। যে ডালগুলোয় যুদ্ধ চলছে তার নিচে ও আড়ালে রয়েছে পথটা। সারডি নদী পেরুলো ওরা। হা করে থাকা গিরিখাতের বিশাল মুখের দিকে এগুলো। আমার লোকেরা ওদেরকে ঠেকিয়ে রেখেছে, গর্বের সঙ্গে চিৎকার করলো আব্বাস। গিরিখাত নিজেদের দখলে রেখেছে ওরা। ওদের সাহায্যে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ঠিকানা প্রথম জলপ্রপাত, রানার সিদ্ধান্ত সমর্থন করে এই প্রথম গলা ছড়ালো মাইকেল। ওরা লড়ছে ভালো কথা, কিন্তু শিপটাদের এখানে ঠেকিয়ে রাখতে পারবে না, বিশেষ করে কামান চলে আসার পর। প্রথম জলপ্রপাতে জড়ো হতে পারলে আমাদের আশা আছে। ঘাড় ফিরিয়ে তাকালো সে, কিন্তু যেখানে থাকবার কথা সেখানে নিতম্বিনীকে দেখতে পেল না। সর্বনাশ হয়েছে আবার। কি ব্যাপার মাইকেল? হ্যাজ থেকে মাথা তুলল রানা উদ্বিগ্ন। ওরা আবার কারা? জিজ্ঞেস না করলো চলতো রানার, কারণ ঘাড় ফেরাতেই নিতম্বিনীকে দেখতে পেল। পথ ছেড়ে বাঘ নিয়েছে অ্যানি। আর্মার্ড কার নিয়ে সগর্জনে ছুটে চলেছে ক্যাম্পের দূর প্রান্তে। ধরো ওটাকে, গর্জে উঠল মাইকেল। সামনে গিয়ে বাধা দাও। চঞ্চলাকে গড়িয়ে নিল রানা। আঁকা বাঁকা পথ ধরে নিতম্বিনীর পথ রোধ করবার জন্য ছুটল। গাছপালা আর বৃষ্টির ভিতর হারিয়ে গেল নিতম্বিনী। 5 মিনিট পর আবার সেটাকে দেখা গেল। ভাঙ্গাচোরা তাঁবুর পাশে ফাঁকা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৈজসপত্র, কাপড় চোপড়, খাবার দাবার। তারিটি উবু হয়ে বসে গাছপালা আর ঝোপঝাড় লক্ষ্য করে বিকার্স মেশিন গান থেকে এলু পাতারে গুলি বর্ষণ করছে ভানু। জবাবে শিপটাদের তরফ থেকে ছুটে আসা বুলেটগুলো সশব্দে লাগছে ইস্পাতের খোলে। ছুটন্ত শিপটা সৈনিকদের 2-1জনকে দেখতে পেল রানা। চঞ্চলাকে ঘুরিয়ে নিয়ে আব্বাসকে সুযোগ করে দিল গুলি করবার। কিছু বলতে হলো না, থেমে থেমে গুলি করলো আব্বাস। ঝোপঝাড় থেকে লাফ দিয়ে বেরিয়ে পালিয়ে গেল শিপটারা।
হ্যাজ থেকে বেরিয়ে টারিটে দাঁড়ালো রানা। চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলো নিচের দিকে। নিতম্বিনী থেকে বেরিয়ে এসেছে অ্যানি উইসপার। মুষলধারে বৃষ্টি আর থকথকে কাদার ভেতর ঘুর ঘুর করছে সে, যেন মেশিন গানের গুলি সম্পর্কে তার কোনো ধারণাই নেই। অ্যানি! সংবিদ ফিরে পেয়ে ডাকলো রানা। অ্যানি তাকালো না। কাদার ভেতর থেকে কি যেন একটা ছোঁ দিয়ে তুলে নিল সে। চিৎকার করে উঠল উল্লাসে। এতক্ষণে ওদের দিকে ফিরল সে। নিতম্বিনীর দিকে ছুটল। কয়েক ফুট দূর থেকে পাশ কাটালো রানাকে। এসব কি শুরু করেছো তুমি? রাগের সঙ্গে বলল রানা। টাইপরাইটার আর টয়লেট ব্যাগ, ব্যাখ্যা করল অ্যানি। দুটোই সে বুকের সঙ্গে শক্ত করে ধরে আছে। একটার ভেতর রয়েছে আমার মেকআপ, আর দ্বিতীয়টা ছাড়া কাজ করব কিভাবে তুমি বলো? এরপর ভিজে বেড়ালের মতো হাসল সে। এবার আমরা যেতে পারি, ধর্মাবতার জনাব মাসুদ রানা। গিরিখাদের ভেতর ক্রমশ উপর দিকে উঠে গেছে পথ। ঢালু পথে কাক বেজা মানুষ আর পশুর বিশৃঙ্খল মিছিল। বেজা পাথরে বারবার পা পিছলে যাচ্ছে ঘোড়া আর গাধার। 12টা উটের পিঠে বিকার্স মেশিন গানগুলোকে দেখতে পেয়ে পরম স্বস্তি বোধ করল রানা। কাঁধে টোকা দিয়ে আরো কয়েকটা উটের দিকে ওর দৃষ্টি আকর্ষণ করলো মাইকেল। সেগুলো অ্যামুনিশনের বাক্স বহন করছে। তার লোকেরা যার যার দায়িত্ব ঠিক মতোই পালন করেছে। মেশিন গান বা অ্যানিমেশনের বাক্স হাতছাড়া করেনি। ওদের সাথে যাও আব্বাস, নির্দেশ দিল রানা। দেখবে ওগুলো যেন নিরাপদে প্রথম জলপ্রপাতের নিচে পৌঁছায়। লাফ দিয়ে চঞ্চলা থেকে নেমে গেল আব্বাস। গাড়ি দুটো মিছিলের সঙ্গে ধীর গতিতে এগুলো। ওরা কি আর যুদ্ধ করতে পারবে? সন্দেহ প্রকাশ করলো মাইকেল। তাকিয়ে আছে বিধ্বস্ত যোদ্ধাদের দিকে। বৃষ্টিতে ভিজে হি হি করে কাঁপছে সবাই। পারবে, আশা প্রকাশ করলো রানা। তাকালো গোত্র প্রধান কামাল হাসানের দিকে। আপনি কি বলেন? আলখাল্লার আস্তিন সরিয়ে বাহুর পেশি ফুলিয়ে রানাকে দেখালো কামাল হাসান। রণহুঙ্কার ছাড়লেন তিনি। তারপর রানার দিকে তাকিয়ে বললেন, হাউ ডু ইউ ডু? প্রথম জলপ্রপাতের নিচে চুলের কাটার মতো তীক্ষ্ণ একটা বাঁক। সাবধানে মোড় ঘুরল চঞ্চলা। এখানে থামো, বলল মাইকেল। কামাল হাসানকে নিয়ে নেমে গেল সে। গাড়ির মাথা থেকে রানা বলল, দায়িত্ব ভাগ হয়ে যাওয়া দরকার মাইকেল। দাঁড়ালো মাইকেল, ঘুরল, মুখ তুলে তাকালো রানার দিকে। বলো। গাড়ি নিয়ে তুমি আর অ্যানি শার্ডি শহরে চলে যাও। ইঙ্গিতে খোলের ভেতরটা দেখালো রানা। ওদের চিকিৎসা দরকার। যে কোনো বড় একটা বাড়ি দখল করবে, হাসপাতাল বানাবে সেটাকে। কাজটা বরং অ্যানির উপর ছেড়ে দাও। ব্যস্ত থাকলে মাথায় কুবুদ্ধি চাপবে না। যদি দেখো তাতেও কাজ হচ্ছে না, দড়ি দিয়ে বেঁধে রাখবে ওকে। হাসল রানা। পরমুহূর্তে সিরিয়াস হয়ে উঠল চেহারা। প্রিন্স হাসান সালের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এখানকার পজিশন সম্পর্কে জানাবে তাকে। বলবে গালারা পালিয়েছে। চেষ্টা করে আমি বড় জোর 1 সপ্তাহ দখলে রাখতে পারবো গিরিখাত। বলবে অ্যামিনিশন দরকার আমাদের, দরকার খাবার, ওষুধ, কম্বল, সাপ্লাই সহ একটা ট্রেন যদি শার্ডিতে পাঠাতে পারে সবচেয়ে ভালো হয়। ট্রেন পেলে আহতদেরও আমরা পাঠাতে পারবো। কিন্তু এসব দায়িত্ব তুমি আমাকে কেন দিচ্ছ? মাইকেল ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। মোটেও বিস্মিত হয়নি। মেজর বলতে এখানে একমাত্র আমি কি? যুদ্ধ করার দায়িত্ব তো আমার পাবার কথা। তাও পাবে, জবাব দিল রানা। কাজগুলো সেরে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসছো তুমি। আসার সময় যত বেশি সম্ভব খাবার দাবার নিয়ে আসবে। ইঙ্গিতে গাড়ির চারপাশে দাঁড়িয়ে থাকা আদিবাসী যোদ্ধাদের দেখালো। খালি পেটে এরা যুদ্ধ করবে কিভাবে?
সব ঠিক আছে বলল মাইকেল, কিন্তু শার্ডিতে কে যাবে তা জানার জন্যে টস করতে হবে ওলচাপ। কেন? আমার উপর তোমার বিশ্বাস নেই? গম্ভীর গলায় জিজ্ঞেস করল রানা। ভেবেছ শিপটাদের আমি ঠেকিয়ে রাখতে পারবো না? তোমার সামরিক অভিজ্ঞতার উপর আমার শ্রদ্ধা আকাশচুম্বী ওলচাপ। ততোধিক গম্ভীর সুরে বলল মাইকেল। স্বীকার করতে লজ্জা নেই, তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার। আমি বিশেষ করে রণকৌশল সম্পর্কে বলছি। তবে কথা হলো, এই মুহূর্তে যুদ্ধক্ষেত্র ছেড়ে কোথাও যেতে আমার ইচ্ছে করছে না। এই যা, টচ করে দেখা যাক, ভাগ্যে যা থাকে তাই হবে। পকেটে হাত গলিয়ে তানজানিয়ান শিলিংটা বের করল সে। চঞ্চলার টারির থেকে এক লাফে নেমে পড়ল রানা। টস যদি করতে হয় আমি করব বলে মাইকেলের হাত থেকে একরকম প্রায় কেড়ে নিল শিলিংটা। হেডস। ঠোঁটের কোণে বিদ্রুপাত্মক হাসি নিয়ে বলল মাইকেল। শিলিংটা শূন্যে ছুড়ে দিয়ে হাতের তালুতে নিল রানা। মুখ তুলল ধীরে ধীরে। ভালি গলায় হেসে উঠল মাইকেল। তোমার কপাল খারাপ বলছে। নির্লিপ্ত চেহারা নিয়ে আবার চঞ্চলার টারিটি উঠে পড়ল রানা। শোনো হে। কামাল হাসানের কাঁধে হাত রেখে রানার দিকে মুখ তুলল মাইকেল। যদি পারো কিছু চুরুট নিয়ে এসো। ধোঁয়া না গেলে প্রাণ ত্যাগ করতে আমার কষ্ট হবে। দেখো বৃষ্টিতে আবার ভিজিয়ে ফেলো না যেন। আর হ্যাঁ, আমার সম্পত্তিটার দিকে একটু নজর রেখো, কিন্তু সাবধান, খুব বেশি নজর যেন না পড়ে। চঞ্চলাকে পিছিয়ে নিয়ে রওনা হবার জন্য তৈরি হলো রানা। দেখলো যোদ্ধাদের বিশৃঙ্খল ভিড়টাকে খেদিয়ে পজিশনের দিকে নিয়ে যাচ্ছে মাইকেল। মাথার উপর তরোয়াল খাড়া করে রণহুঙ্কার ছাড়লেন বৃদ্ধ কামাল হাসান। রানার দিকে চেয়ে বললেন, হাউ ডু ইউ ডু। হাইল্যান্ডের উপর ঘন কালো মেঘে ঢাকা পড়ে আছে আকাশ। 2 দিন আর 3 রাত ধরে বিরতিহীন বৃষ্টি হচ্ছে মুষলধারে। কমিউনিস্টদের বিশাল একটা বাহিনী 2 ভাগে বিভক্ত হয়ে রওনা হয়েছিল। মেঘ আর বৃষ্টি প্রথম দলটাকে রক্ষা করেছে। আম্বা অ্যারাডামের কাছাকাছি ছিল দ্বিতীয় দলটা। আকাশে মেঘ না থাকায় খ্যাপ্রনি বম্বারগুলো নগ্ন ও অসহায় অবস্থায় পায় তাদের। বোমা বর্ষণের পর যারা বেঁচে ছিল তারা প্রাণ হারায় শিপটা বাহিনীর অতর্কিত হামলায়। 10,000 শিপটাকে নিয়ে ডেসি রোডের দিকে রওনা হয়েছে জেনারেল ফাদ আর মিস্টার এক্স। 15,000 কমিউনিস্টকে খতম করে এখন তারা ধাওয়া করছে প্রথম দলটাকে। আম্বা আরাডাম থেকে আগেই যারা রওনা হয়ে গেছে। হাইল্যান্ডের আকাশ মেঘে ঢাকা হলে কি হবে? প্রিন্স হাসান সালে ক্যাপ্রনি বম্বারগুলোর আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছে। মাঝে মধ্যে বিরতি নিয়ে ঘন্টার পর ঘন্টা চক্কর দিচ্ছে ওগুলো। ক্ষুধার্তের মতো খুঁজছে মেঘের গায়ে কোনো ফাঁক পাওয়া যায় কিনা। মেঘ সরে গেলে কি লোভনীয় টার্গেটই না পাবে তারা। ডেসি রোডের 12 মাইল জুড়ে ছড়িয়ে রয়েছে কমিউনিস্ট বাহিনীর 18,000 গেরিলা। থকথকে কাদায় পথ চলা দায়। যোদ্ধারা ঠান্ডায় কাঁপছে, পেট খালি, মনে ভয় যে কোনো মুহূর্তে পিছন থেকে ঝাঁপিয়ে পড়বে শিপটা ট্যাঙ্ক বা আকাশ থেকে নেমে আসবে আগুনের বোমা। তুমুল বৃষ্টি শিপটাদের অগ্রযাত্রা ব্যাহত করছে। কাদা আর গর্তের ভেতর তাদের প্রকাণ্ড ট্রুপ ক্যারিয়ারগুলো ঘন ঘন আটকা পড়ছে। শুকনো নালাগুলো ভরে উঠেছে তীব্র গতি পানিতে। ভাড়াটে ইটালিয়ান ইঞ্জিনিয়ারদের বিশ্রাম নেই। প্রতি 200-500 গজ পরপর একটা করে ব্রিজ তৈরি করতে হচ্ছে তাদের। কমিউনিস্ট বাহিনীর এই দলটার নেতৃত্ব দিচ্ছিল মাহমুদ বাশার। সামরিক ট্রেনিং থাকায় সদ্য দলভুক্ত প্রিন্স হাসান সালেকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেকেন্ড ইন কমান্ড হিসেবে। ডেসি রোড ধরে ছোট একটা দল নিয়ে শার্ডিতে পৌঁছানোর কথা হাসান সালের। বাহিনীর সিংহভাগ চলে যাবে লেকটানার দিকে, যেখানে সেলাসি বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে কমিউনিস্টদের মূল শক্তি। কিন্তু দলত্যাগী গালাদের অতর্কিত এক হামলায় প্রাণ হারিয়েছে মাহমুদ বাশার। নেতৃত্ব চলে এসেছে
প্রিন্সের হাতে। কমিউনিস্টদের হেডকোয়ার্টার থেকে জরুরি বার্তা এসেছে, 48 ঘন্টার মধ্যে লেকটানায় পৌঁছতে হবে তাকে। বাহিনীর গতি মন্তর হলেও প্রিন্স হিসাব করে দেখেছে 36 ঘন্টার মধ্যেই পৌঁছতে পারবে সে। কাদায় লেপা ফোর্ড স্যাডান এর ব্যাক সিটে বসে রয়েছে প্রিন্স। গায়ে ভিজে গ্রেট কোট, গাড়ির ভেতর বৃষ্টি না থাকলেও ঠান্ডায় অসাড় হয়ে গেছে তার হাত। শেষ কবে ঘুমিয়েছে মনে করতে পারছে না। গভীর চিন্তায় ডুবে আছে প্রিন্স হাসান সালে। 15,000 দক্ষ অদক্ষ গেরিলা যোদ্ধা রয়েছে তার দায়িত্বে। তাদের নিয়ে সময় মতো লেকটানায় পৌঁছতে হবে তাকে। পিছনে ধাওয়া করে আসছে জেনারেল ফাদ আর তার বিশাল বাহিনী। সামনে কি অবস্থা তার জানা নেই, তবে আন্দাজ করতে পারে সে শিপটাদের ডানাকিল কলাম ইতিমধ্যে নিশ্চয়ই 60 ডিগ্রি খাদ দখল করে নিয়েছে, কিংবা হয়তো উঠে এসেছে শার্ডি শহরে। সে জানে কামাল হাসানের খুদে বাহিনী সমতল প্রান্তরে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, ব্যর্থ হয়েছে গিরিখাদের মুখ দখল করে রাখতে। তার ভয় রানা আর মাইকেলের ভঙ্গুর প্রতিরোধ তছনছ করে দিয়ে একপাল হিংস্র নেকড়ের মতো ডেসি রোডে ছুটে আসবে শিপটারা। কমিউনিস্ট বাহিনীর সামনে বাধা হয়ে দাঁড়াবে। তার আরও একটা ভয় দল ত্যাগী গালাদের নিয়ে। রাস্টা আর হারারির নেতৃত্ব তাদের উপর বিশ্বাস স্থাপন করে ভুল করেছিল। আম্বা আরডামে যেমন, তেমনি ডানাকিল মরুতেও বেইমানি করেছে তারা। ডেসি রোডের দুপাশে পাহাড়ি ঢাল আর গুহার আড়ালে লুকিয়ে আছে দলত্যাগী গালারা। সুযোগ পেলেই কমিউনিস্টদের ছোটখাটো দলের উপর ঝাঁপিয়ে পড়ছে। এই ধরনের একটা আক্রমণে নিহত হয়েছে মাহমুদ বাশার। একটা দীর্ঘশ্বাস চাপল প্রিন্স। শার্ডি গিরিখাত বা শার্ডি শহরের রানা আর মাইকেলের বিরুদ্ধে নূর আয়াং গালা কি করছে কে জানে। সামনের দিকে ঝুঁকে উইন্ড স্ক্রিন দিয়ে চোখ কুচকে তাকালো প্রিন্স। রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, ঠিক মাঝখানে দেখা গেল রেল লাইন। সন্তুষ্ট বোধ করল সে। ড্রাইভারের দিকে ফিরে গাড়ির স্পিড বাড়াতে বলল। যোদ্ধাদের মিছিল দুপাশে রেখে সামনে এগুলো ফোর্ড সিডান। রেলওয়ে লেভেল ক্রসিংয়ে পৌঁছল গাড়ি। রাস্তার ধারে অপেক্ষারত গেরিলা অফিসারদের পাশে থামল ড্রাইভার। মাথায় হ্যাট পরে গাড়ি থেকে নামলো প্রিন্স। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরল অফিসাররা। কার কি দরকার? নতুন দুঃসংবাদ, অস্তিত্বের পক্ষে হুমকি স্বরূপ পরিস্থিতি, সবাই একযোগে জানাতে শুরু করলো। শুনতে শুনতে মন আরো খারাপ হয়ে গেল প্রিন্সের। ওরা না থামা পর্যন্ত চুপ করে শুনল প্রিন্স। তারপর বলল, শার্ডির টেলিফোন লাইন এখনো খোলা। গালারা এখনো ওটা কাটেনি। ওটা রেল লাইন ধরে যায়নি, গেছে পাহাড়ের উপর দিয়ে। সেই জন্যই বোধ হয় এখনো ওদের নজরে পড়েনি। শার্ডি স্টেশনের সাথে যোগাযোগ করো। ওখানে কারো সাথে আমার কথা বলতে হবে। গিরিখাদে কি ঘটছে জানতে হবে আমাকে। রেল লাইনের ধারে অফিসারদের রেখে পাহাড়ের দিকে রওনা হলো প্রিন্স। গাড়িতে বসে সে তার বাবা, মেয়ে, ভাই আর অন্যান্য আত্মীয় স্বজনের কথা ভাবল। মাত্র কয়েক মাইল দূরে রয়েছে তারা। বেঈমান গালা আর অত্যাচারী শিপটাদের হাতে প্রাণ দিচ্ছে। আধ ঘন্টা অপেক্ষা করবার পর গাড়ির পাশে ছুটে এলো একজন টেকনিশিয়ান। কমরেড, শার্ডির লাইন খোলা, আপনি কথা বলবেন। শার্ডি ড্যাসি টেলিফোন লাইনে একটা ফিল্ড টেলিফোন ফিট করা হয়েছে। মাথার উপর টেলিগ্রাফ পোল থেকে ঝুলছে তামার তার। হ্যান্ডসেটটা ধরিয়ে দেওয়া হলো প্রিন্সের হাতে। শার্ডি রেলওয়ে চত্বরে স্টেশন মাস্টারের অফিস কামরার পাশে লম্বা গুদাম ঘরে ঠাঁই পেয়েছে 600 আহত যোদ্ধা। টিনের ছাদ বহু জায়গায় ফুটো। বৃষ্টির পানি অনবরত চলছে। অল্প কিছু গমের বস্তা ছাড়া গোটা গুদাম খালি ছিল। আহতদের জায়গা করে দিতে অসুবিধা হয়নি, তবে বিছানা, কম্বল, চাদর ইত্যাদি কিছুই নেই।
চটের খালি বস্তা দিয়ে কাজ চালানো হচ্ছে। নরক কি এর চেয়ে খারাপ কিছু? প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কোনো আড়াল বা সরঞ্জাম নেই, পানি নেই, নেই অ্যান্টিসেপটিক ওষুধ, শুকনো কাপড় বা গরম খাবার। ক্ষতগুলোয় ইনফেকশন দেখা দিয়েছে, আহতদের চিৎকারে কান পাতা দেয়, দুর্গন্ধে প্রাণ বাঁচে না। দুদিন আগে 3 ঘন্টা ঘুমিয়েছে অ্যানি উইসপার। সেই থেকে সার সার পড়ে থাকা আহতদের মাঝখানে কেটে গেছে তার সময়, অতীত আর ভবিষ্যৎ ভুলে শুধু বর্তমান নিয়ে বেঁচে আছে সে। মনে রাখেনি নিজের অস্তিত্বের কথাও। গুদামের আবছা আলোয় মরার মতো ফ্যাকাশে হয়ে আছে চেহারা, চোখের নিচে ঘন কালি জমেছে, পিঠ আর কাঁধ ব্যথায় আড়ষ্ট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকায় দুটো পা ফুলে গেছে তার। তার লিলেন পোশাকে রক্তের দাগ তো আছেই, দুর্গন্ধময় আরও একাধিক তরল পদার্থ শুকিয়ে গেলেও দাগগুলো মুছে যায়নি। এখনো অবিরাম কাজ করে চলেছে সে, এখনো অবিরাম কাজ করে চলেছে সে। ব্যথায় টনটন করছে বুকটা, আহতদের জন্য তেমন কিছুই করতে পারছে না বলে। করবার মধ্যে পানির জন্য কেউ ছটফট করলে তার মুখে মগ ধরেছে অ্যানি। নিজের ত্যাগ করা ময়লা থেকে অচল কাউকে সরিয়ে আনছে। কেউ মারা যাচ্ছে দেখলে তার করুণ আবেদন ভরা কালো হাত দিয়ে নিজের হাতে তুলে নিচ্ছে। শেষ নিঃশ্বাসের শব্দ শুনে লোকটার মুখ ঢেকে দিচ্ছে চটের বস্তায়, ইঙ্গিতে অতি পরিশ্রমে শ্রান্ত পুরুষ সহকারীদের ডেকে লাশ সরাবার নির্দেশ দিচ্ছে। কিছু বলবার দরকার করে না। লাশ সরিয়ে নেওয়ার পর লোকগুলো বাইরে থেকে আরেকজন আহতকে নিয়ে আসছে। বৃষ্টির মধ্যে এরকম আরো অনেক আহত লোক কাতরাচ্ছে। কেউ মারা গেলে তবে তাদের একজনের জায়গা হবে গুদামের ভেতর। হারারি সহকারীদের একজন তার কাঁধে টোকা দিল, তাকালো অ্যানি, কিন্তু লোকটা কি বলতে চায় বুঝতে সময় নিল খানিক। আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়ালো সে, দুপাশে হাত দুটো মেলে দিয়ে তাল সামলালো। একবার মনে হলো মাথা ঘুরে পড়ে যাবে, তারপর লোকটাকে অনুসরণ করে কাদা আর বৃষ্টির ভেতর দিয়ে উঠোন পেরুলো, চলে এলো স্টেশন অফিসে। টেলিফোনের রিসিভার তুলে কানে ঠেকালো অ্যানি, খসখসে গলায় নিজের নামটা উচ্চারণ করলো। মিস উইসপার, আমি প্রিন্স হাসান সালে। তার কণ্ঠস্বর কাঁপা কাঁপা আর অস্পষ্ট। টিনের ছাদে বৃষ্টির শব্দ হতে থাকায় আরও আবছা শোনালো। আমি ড্যাসি ক্রস রোড থেকে বলছি। ট্রেন, বলল অ্যানি, গলায় জোর ফিরে আসছে। প্রিন্স সালে, তুমি কথা দিয়েছিলে ট্রেন পাঠাবে, সেটা কোথায়? এই মুহূর্তে ওষুধ দরকার আমাদের, অ্যান্টিসেপটিক, অ্যানেস্থেটিক। বুঝতে পারছো না, এখনো আমাদের হাতে প্রায় 700 আহত লোক রয়েছে। ওদের ক্ষত পৌঁছে যাচ্ছে, এক এক করে পশুর মতো মারা যাচ্ছে। হঠাৎ বুঝতে পারল উন্মাদিনীর মতো চিৎকার করছে সে। মিস উইসপার, ট্রেন, আমি দুঃখিত। ট্রেন আমি পাঠিয়েছিলাম সাপ্লাই সহ মেডিসিন আর একজন ডাক্তার। কাল সকালে রওনা হয়েছিল ওটা, কাল সন্ধ্যায় এই ক্রস রোড পেরিয়ে গেছে। তাহলে কোথায় সেটা? দ্রুত জিজ্ঞেস করলো অ্যানি। ট্রেনটা এখানে পৌঁছয়নি কেন? তুমি বুঝতে পারছো না এখানে কি পরিস্থিতিতে রয়েছি আমরা? আমি দুঃখিত মিস অ্যানি, ট্রেনটা তোমাদের ওখানে পৌঁছবে না। শার্ডির 15 মাইল দূরে লাইন থেকে ফেলে দেওয়া হয়েছে সেটাকে। নূর আয়াঙ্গের লোকেরা, গালারা, লাইন তুলে ফেলেছে তারা। ট্রেনে যারা ছিল সবাইকে মেরে ফেলেছে, আগুন ধরিয়ে দিয়েছে কোচগুলোয়। দুজনের মাঝখানে দীর্ঘ নীরবতা নেমে এলো। যান্ত্রিক শব্দ গুঞ্জন ছাড়া কেউ কিছু শুনতে পেল না। মিস উইসপার, লাইনে আছো? হ্যাঁ। আমি কি বলছি বুঝতে পারছো তুমি? হ্যাঁ, পারছি। ওখানে কোনো ট্রেন পৌঁছবে না। না। ড্যাসি ক্রস রোড আর শার্ডের মাঝখানের রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে নূর আয়াং। হ্যাঁ।
তোমরা কোনো সাহায্য পাচ্ছ না। সার্ডি থেকে রেলওয়ে লাইন ধরে পালিয়ে আসার পথও তোমাদের জন্য বন্ধ। পাহাড় আর পথের উপর 10,000 লোক নিয়ে অপেক্ষা করছে নুরায়ান। রাস্তার পাশে ঢালের উপর তার অবস্থান এতই শক্তিশালী যে গোটা একটা সেনাবাহিনীকে ঠেকিয়ে রাখতে পারবে সে। আমরা চেষ্টা করব সার্ডিতে পৌঁছুতে। আমাদের সাথে 15,000 যোদ্ধা রয়েছে, কিন্তু পারবো কিনা জানি না। আমরা আটকা পড়েছি, ফিস ফিস করে বলল অ্যানি। আমাদের সামনে শিপটা, পেছনে গালা। আবার নিস্তব্ধতা নেমে এলো। তারপর প্রিন্স জানতে চাইল, শিপটার এখন কোথায় মিস হুইস্পার? গিরিখাদের প্রায় মাথায় পৌঁছে গেছে তারা। শেষ জলপ্রপাতটা যেখানে পথের উপর ঝুলে আছে। থামলো অ্যানি, কান থেকে রিসিভার সরালো, গভীর মনোযোগ দিয়ে শুনল। তারপর আবার কানে রিসিভার ঠেকিয়ে বলল, শিপটাদের মেশিন গানের আওয়াজ শুনতে পাচ্ছ তুমি? এখন তারা সারাক্ষণ ফায়ার করছে, একেবারে কাছে। মিস হুইস্পার, তুমি একটা মেসেজ পৌঁছে দিতে পারবে মাসুদ রানা আর মেজর সেবার্সের কাছে? পারবো। তাদের বলো আরও 18 ঘন্টা দরকার আমার। তারা যদি কাল দুপুর পর্যন্ত শিপটাদের ঠেকিয়ে রাখতে পারে, তাহলে ওরা কাল সন্ধ্যার আগে ক্রস রোডে পৌঁছতে পারবে না। তাতে করে আরেকটা দিন ও আরেকটা রাত সময় পাবো আমি। বলবে তারা যদি কাল দুপুর পর্যন্ত শিপটাদের ঠেকিয়ে রাখতে পারে, গোটা ইথিওপিয়ান জাতি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। সে তুমি আর মিস্টার মাসুদ রানা, তোমাদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো আমরা। ঠিক আছে, বলল অ্যানি। গলা দিয়ে শব্দ বেরোতে চায় না। ওদের বলো কাল দুপুরের মধ্যে আমার সাধ্যের মধ্যে যা কিছু সম্ভব আমি করব সার্ডি থেকে তোমাদের উদ্ধার করার জন্যে। ওদের বলো দুপুর পর্যন্ত যেন ঠেকিয়ে রাখে শিপটাদের। তারপর আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব তোমাদেরকে। বলবো। আরও বলবে কাল দুপুরে আমাদের যোদ্ধাদের নির্দেশ দিতে হবে তারা যেন পাহাড়ে ছড়িয়ে পড়ে। আর তোমাদের নিরাপত্তার জন্যে আমি কি করতে পারলাম তা টেলিফোন করে জানাবো তোমাকে। প্রিন্স আলে, আহতদের কি হবে যারা পাহাড়ে ছড়িয়ে পড়তে অক্ষম? আবার নিস্তব্ধতা। তারপর প্রিন্সের অস্পষ্ট ভারী কণ্ঠস্বর বেশি এলো, গালাদের হাতে পড়াচ্ছে ওদের বরং শিপটাদের হাতে পড়া ভালো। হ্যাঁ, শান্তভাবে সায় দিল অ্যানি। আরেকটা কথা মিস হুইস্পার, ইতস্তত করল প্রিন্স। তারপর দৃঢ় কণ্ঠে বলল, কোনো অবস্থাতেই শিপটাদের কাছে আত্মসমর্পণ করবে না তুমি, এমনকি চরম কোনো পরিস্থিতিতেও নয়। তার চেয়ে, শব্দটার উপর জোর দেওয়ার জন্য 2 বার উচ্চারণ করল সে, তার চেয়ে অন্য যে কোনো পরিণতি তোমার জন্য ভালো হবে। কেন? আমাদের গুপ্তচরদের কাছ থেকে জেনেছি তোমাদের 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তোমাকে বলা হয়েছে কমিউনিস্টদের চর আর ওদের 2 জনকে টেরোরিস্ট। তোমাকে তুলে দেওয়া হবে নূর আয়াঙ্গের হাতে। সেই তোমার মৃত্যুদণ্ড কার্যকর করবে। তার চেয়ে যে কোনো পরিণতি তোমার জন্য ভালো। বুঝেছি, ফিস ফিস করে বলল অ্যানি। নূর আয়াঙ্গের কুৎসিত চেহারা চোখের সামনে বেশি উঠতে শিউরে উঠল সে। শেষ পর্যন্ত কোনো ব্যবস্থাই যদি করতে না পারি, তোমাদের জন্যে পাঠাবো আমার। এখানেই শেষ। হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এমনকি যান্ত্রিক শব্দ কোলাহলও শুনতে পেল না অ্যানি। আরও প্রায় 1 মিনিট যোগাযোগ পাবার চেষ্টা করলো সে, কিন্তু নিস্তব্ধতা ভাঙল না। ক্র্যাডলে রিসিভার রেখে চোখ বুঝল সে, দেওয়ালে হেলান দিয়ে ভারসাম্য রক্ষার জন্য। জীবনে কখনো এতটা নিঃসঙ্গ বোধ করেনি সে, এতটা ক্লান্ত হয়নি কখনো, এরকম ভয়ও কখনো পায়নি। উঠোনে নেমে মুখ তুলল অ্যানি, আকাশের দিকে তাকালো। বুঝতে পারেনি সময় কিভাবে বয়ে গেছে। দিনের আলো আর মাত্র কয়েক ঘন্টা আছে।
তবে মেঘের রাজ্যে ভাঙচুর শুরু হয়েছে। আগের চেয়ে অনেক উপরে উঠে গিয়ে ইতস্তত করছে পাহাড় চূড়ার কাছাকাছি। গায়ে কোথাও কোথাও আলোর পোচ রেখে পড়ল। মেঘ ভেদ করে ভেতরে ঢুকবার চেষ্টা করছে রোদ। তা যেন না ঘটে মনে মনে প্রার্থনা করল অ্যানি। এই কদিন একটানা বৃষ্টির মধ্যে দুবার কিছুক্ষণের জন্য সরে গিয়েছিল মেঘ। প্রতিবার শিপটা বোমারুগুলো একেবারে নিচে দিয়ে সগর্জনে ছুটে আসে গিরিখাদের উপর। দুবারই ক্ষয়ক্ষতির শিকার করতে হয়েছে প্রচুর। ট্রেন ছেড়ে পরবর্তী পজিশনে পিছিয়ে না এসে উপায় ছিল না। বন্যার পানির মতো গুদামে এসে ঢুকছে আহত লোকজন। বৃষ্টি হোক, প্রার্থনা করল অ্যানি। প্লিজ গড, লেট ইট রেইন অ্যান্ড রেইন। মাথা নিচু করে গুদামে ঢুকে পড়ল সে। নাকে প্রচণ্ড ঘুষির মতো লাগলো উৎকট দুর্গন্ধ। মৃত্যু পথযাত্রীরা গঙ্গাচ্ছে। চারিদিকে চিৎকার। অ্যানি দেখল কাঠের টেবিলের পাশে দাঁড়িয়ে এখনো ডাক্তারকে সাহায্য করছে ভানু। ছেঁড়া ক্যানভাস টাঙিয়ে যৎ সামান্য আড়াল পাবার চেষ্টা করা হয়েছে। টেবিলের উপর রশির শেষ মাথায় ঝুলছে একজোড়া পেট্রোম্যাক্স ল্যাম্প। জার্মান ডাক্তার ভদ্রলোক বিধবস্ত একটা পা কাটছেন। হাঁটুর নিচে যুবক হারারি যোদ্ধাকে গায়ের জোরে চেপে ধরে রেখেছে 4 জন সহকারী। রোগীকে সরিয়ে না নেওয়া পর্যন্ত অপেক্ষা করলো অ্যানি। তারপর ভানুকে ডাকলো। নিঃশব্দে বেরিয়ে এলো দুজনে। বারান্দার এক কোণে দাঁড়িয়ে তাজা বাতাস নিল বুক ভরে। দেওয়ালে হেলান দিয়ে থাকলো। প্রিন্সের সঙ্গে কি কথা হয়েছে ধীরে ধীরে বলে গেল অ্যানি। তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কোনো শব্দই আর হলো না। বুঝেছি, মাথা ঝাঁকালো বানু। তার কেটে দিয়েছে। আরো আগে কেন কাটেনি নূর আয়াং সেটাই আশ্চর্য। তারটা পাহাড়ের উপর দিয়ে গেছে তো, নাগাল পেতে সময় লেগেছে। গিরিখাতে নামবে তুমি বানু? রানা আর মাইকেলকে খবরটা দেওয়া দরকার। নিতম্বিনীকে নিয়ে আমি যেতাম, কিন্তু ট্যাঙ্কে ফুয়েল নেই বললেই চলে। রানাকে আমি কথা দিয়েছি একটা ফোঁটাও অপব্যয় করব না। পরে আমাদের কাজে লাগবে। ঘোড়া নিয়ে গেলে বরং তাড়াতাড়ি হবে। ক্ষীণু হাসলো বানু। তাছাড়া আব্বাসকে কাছে পাবার এই সুযোগ আমি ছাড়ি কেন? না, সময় খুব বেশি লাগবে না, বলল অ্যানি। ওরা তো একেবারে কাছে এসে সরে এসেছে না। শিপটাদের মেশিন গানের আওয়াজ শুনবার জন্য দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকলো। শুধু মেশিন গান নয়, একই সঙ্গে বিস্ফোরিত হচ্ছে কামানের গোলা। ওদের পায়ের নিচে ঘন ঘন কেঁপে উঠছে মাটি। মিস অ্যানি, রানাকে তুমি কোনো ব্যক্তিগত মেসেজ পাঠাতে চাও না? ধনুকের মতো পিঠ বাঁকিয়ে প্রশ্ন করলো বানু। সে হয়তো তোমার আশায় খাবি খাচ্ছে। আমি কি তাকে বলবো যে তার অভাবে তোমার শরীরের চাহিদা মিটছে না? ভানু, হাত উঠল অ্যানি। তাকে যদি তুমি এই ধরনের অশ্লীল ইঙ্গিত দাও। অশ্লীল কথাটার মানে কি মিস অ্যানি? সঙ্গে সঙ্গে আগ্রহ বেড়ে গেল বানুর। নোংরা, অভদ্র, অশ্লীল পুনরাবৃত্তি করল বানু। মুখস্থ করে রাখছে। ভারী সুন্দর একটা শব্দ। শব্দটা প্রয়োগ করবার চেষ্টা করল সে। আমার শরীরের অশ্লীল চাহিদা তোমার অভাবে মিটছে না। ভানু, ঠাট্টানো, সাবধান করে দিল অ্যানি। এই ধরনের কথা তুমি যদি বলো ওকে, আমি তোমাকে নিজ হাতে খুন করব। কেন? এর মধ্যে ক্ষতি কি দেখলে তুমি? প্রেমে পড়লে কত কিছুই তো বলে বা করে মানুষ। ভানু বিস্মিত। ওখানে তোমার ভুল হয়েছে গোড়াতেই। অ্যানি বিষণ্ণ বোধ করল। আমি বুঝতে পেরেছি রানা আমার প্রেমে পড়েনি। কথাটা তুমি আগেও আমাকে বলেছ, চিন্তিত কণ্ঠে বলল বানু। ব্যাপারটা আমার বোধগম্য নয়। কোনো মেয়ে একটা ছেলেকে চাইলে পাবে না, এ আবার কি কথা? ওরা তো পাগলা কুকুরের মতো হয়ে থাকে।
একটু সুযোগ দিলে ঝাঁপিয়ে পড়ে। আর তুমি কি না বলছো? তোমার একবারও মনে হয়নি রানা তাদের দলে পড়ে না? তাহলে বাদ দাও ওর কথা। রানার উপর রেগে গেছে ভানু। এসো, আমরা বরং মাইকেলকে ফাঁসে। কিছু বলতে যাচ্ছিল অ্যানি, অকস্মাৎ হিংস্র উল্লাসধ্বনির সঙ্গে শোনা গেল আত্মচিৎকার। সেই সঙ্গে উঠানটা ছুটন্ত মানুষের ভিড়ে ভরে গেল। রেল লাইনের দুপাশের গাছপালা আর ঝোপঝাড় থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো তারা। উঠোনে ঢুকে সদ্য আগত আহত যোদ্ধাদের উপর একদল নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল। বারান্দার অন্ধকার কোণ থেকে ওরা দেখলো গালারা সিঁড়ি টপকে বারান্দায় উঠে এলো। পড়ে থাকা অসহায় আহতদের উপর এলো পাতাড়ি ছোড়া চালাচ্ছে। বাধা দেওয়ার জন্য ছুটে বারান্দায় বেরিয়ে এলেন জার্মান ডাক্তার। করুণা ভিক্ষার ভঙ্গিতে হাত দুটো সামনে বাড়িয়ে দিলেন তিনি। একটা লম্বা তরোয়ালের ধাক্কা খেলেন বুকে। ফলার ডগাটা ভোজ বাজির মতো আধ বেরিয়ে এলো দুই শোল্ডার ব্লেডের মাঝখান দিয়ে। ওরা কালা! ফিস ফিস করল বানু। আতঙ্কে পঙ্গু হয়ে গেছে দুজনই। পৈশাচিক আনন্দে উলুধ্বনির মতো আওয়াজ করতে করতে গুদামের ভেতর ঢুকে পড়ল কয়েকশো গালা। শুরু হলো অবিশ্বাস্য হত্যাযজ্ঞ। টিনের দেওয়ালে অনেক ফুটো। তার একটা চোখ রেখে একজন গালাকে দেখল অ্যানি। হাতে লোড করা রাইফেল, সার সার শুয়ে থাকা আহতদের সামনে দিয়ে হাঁটছে। গুলি করছে প্রত্যেকের মাথায় মাচল ঠেকিয়ে। আরেকজন গালাকে দেখল অ্যানি, হাতে লম্বা ড্যাগার। আহত রাষ্ট্রা বা হারারি যোদ্ধার গলা কাটবার ঝামেলায় না গিয়ে হ্যাচকা টানে চটের বস্তা সরিয়ে ঘ্যাজ ঘ্যাজ করে ড্যাগার গাছে তল পেটের নিচে। আহত যোদ্ধাদের আর্তনাদ আর খুনিদের উল্লাসধ্বনি মিলেমিশে একাকার হয়ে গেল। অ্যানিকে টেনে সরিয়ে নিল ভানু। লাফ দিয়ে উঠানে নামল ওরা। গাড়ি! হাঁপিয়ে উঠল অ্যানি। ঈশ্বর, গাড়ির কাছে পৌঁছে দাও আমাদের। নিতম্বিনী রয়েছে স্টেশন বিল্ডিংয়ের পেছনে। লোকো শেডের প্রসারিত ছাদের নিচে পাশাপাশি ছুটল ওরা। শেডের কোণে পৌঁছে বাঘ গুলল। উল্টো দিক থেকে ছুটে আসা 10-12 জন গালার ঠিক সামনে পড়ে গেল। বৃষ্টির মধ্যে কুৎসিত কালো চেহারাগুলো পলকের জন্য দেখতে পেল অ্যানি। খোলা মুখের ভেতর নেকড়ে সুলভ দাঙ্গাত খুনের নেশায় বোঝা চোখ। নাকে ঢুকল উৎকট ঘামের গন্ধ। পর মুহূর্তে মোচড় খেল অ্যানির শরীর। ভাগের সামনে হরিণ যেমন মোচড় খেলে আরেক দিকে বাঘ নেয়। ঘুরে পেছন ফিরবার সময় পেল সে, কিন্তু ছুটে পালানোর সুযোগ হলো না। একটা শক্তিশালী হাত খামচে ধরল তার কাঁধ। ফড় ফড় করে ছিঁড়ে গেল ব্লাউজটা। নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার ছুটল অ্যানি, কিন্তু শুনতে পেল লোকগুলো তাকে ধাওয়া করে আসছে। রোমহর্ষক লুলু চিৎকার পাগল করে তুলল তাকে। তার সঙ্গে ছুটছে ভানু। স্টেশন বিল্ডিং এর কোণ লক্ষ্য করে ছুটছে ওরা। তার চেয়ে সামান্য এগিয়ে রয়েছে সে। আগুনের ফুলকি দেখা গেল। ওদের বাঁ দিক থেকে গর্জে উঠল একটা রাইফেল। ওদের সামনে দেওয়ালে লাগলো বুলেটটা। চোখের কোণ দিয়ে অ্যানি আরো অনেক ছুটন্ত গালাকে দেখতে পেল। শহরের মেইন রোড থেকে কাছে চলে আসছে। ওদের সামনের পথে বাধা দেওয়ার ইচ্ছে। ক্রমশ দূরে সরে যাচ্ছে বানু। চঞ্চলা হরিণীর মতো দ্রুত গতি তার পা। তার সঙ্গে সমান তালে পা ফেলতে পারছে না অ্যানি। 10 কদম আগে স্টেশনের বিল্ডিং এর কোণে অদৃশ্য হয়ে গেল বানু। বাঘ ঘুরেই হঠাৎ দাঁড়িয়ে পড়ল ভানু। তার সামনে নিতম্বিনীকে ঘিরে কমলা রঙের আগুন নাচানাচি করছে। হ্যাজগুলো থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। ওদের আগেই আরমাটকারের কাছে পৌঁছে গেছে গালারা। নিতম্বিনী জ্বলছে। 15-20 জন গালা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে ধেই ধেই করে নাচছে ওটার চারধারে। বিকার্স অ্যামুনিশন বিস্ফোরিত হতে শুরু করায় ছিটকে দূরে সরে গেল তারা। মাত্র 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়েছে ভানু। তার কাছে পৌঁছতে ওই 1 সেকেন্ডই লাগলো অ্যানির। সেটার জঙ্গল! ফুফিয়ে উঠল বানু। দিক বদলানোর সময় অ্যানির বাহু খামচে ধরল সে। রেল লাইনের ওপারে জঙ্গলটা 200 গজ দূরে, তবে গভীর আর অন্ধকার। এবড়ো থেবড়ো মাটি আড়াল করে নদীর পাড় ঘেঁষে উঁচু হয়ে আছে। এক ছুটে খোলা জায়গায় বেরিয়ে এলো ওরা। সঙ্গে সঙ্গে 20-22 জন গালা পিছু নিল। আবার শুরু হলো লু লু উলু ধ্বনি। গালাদের সামনে ছুটছে অ্যানি। খোলা উঠোনটা যেন
অনন্ত বিস্তৃতি নিয়ে ব্যঙ্গ করছে তাকে। মাটি পিচ্ছিল, কাদার ভেতর গোড়ালি ডেবে যাচ্ছে, একদিকে কাত হয়ে ছুটল সে। দীর্ঘ পা ফেলে অনায়াসে ছুটে চলেছে ভানু। এক লাফে রেললাইন ফিরিয়ে গেল সে। জঙ্গলের কিনারা আর মাত্র 50 ফুট সামনে। রেললাইন ফেরোতে গিয়ে অ্যানি অনুভব করলো তার একটা পা বেঁধে গেছে। পর মুহূর্তে কাদার উপর আছাড় খেল সে। উঠতে চেষ্টা করলো, খাড়া হলো হাঁটুর পর। জঙ্গলের কিনারা থেকে ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকালো বানু। ইতস্তত করলো। মসৃণ ঘাড়ো মুখে বিস্ফোরিত হয়ে আছে বিশাল সাদা চোখ জোড়া। পালাও! চিৎকার করলো অ্যানি। পালাও! রানাকে বলো! অন্ধকার জঙ্গলে অদৃশ্য হয়ে গেল বানু। একবার নড়ে উঠে স্থির হয়ে গেল ঢালপালা। রাইফেলের একটা বাঁট শরীরের পাশে আঘাত করলো অ্যানিকে, পাঁজরের নিচে। ঠান্ডা পিচ্ছিল কাদার ভিতর হুমড়ি খেয়ে পড়ল সে। ব্যথায় অন্ধকার দেখল চোখে। শুধু টের পেল অনেকগুলো নির্দয় হাত ওর পরনের কাপড় চোপড় ছিঁড়ে নিচ্ছে। চোখ খুলবার চেষ্টা করলো সে, কিন্তু সারা মুখে ভেজা চুল থাকায় কিছুই দেখতে পেল না। হাত পা চলল বৃথাই, কারণ পুরুষগুলো সংখ্যায় অনেক। ওকে ধরে দাঁড় করালো তারা। হঠাৎ কর্তৃত্ব সূচক একটা ভারী কণ্ঠস্বর চাবুকের মতো শব্দ করলো। শরীর থেকে সরে গেল হাতগুলো। মুখ তুলল অ্যানি। চামড়া ছেঁড়া কোমর আর তলপেটে ব্যথা নিয়ে কুজু হয়ে আছে। কাদা আর চোখের জলে দৃষ্টি ঝাপসা, কিন্তু তবু ক্ষত বিক্ষত চেহারা নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা গালা সর্দারকে চিনতে পারল সে। এই কুৎসিত দর্শন পশুটাই গিরিখাতে তাকে অপমান করেছিল। সেবার তার হাত থেকে ওকে উদ্ধার করেছিল মাইকেল। এখনো লোকটা নীল আলখাল্লা পরে আছে, বৃষ্টির পানিতে ভেজা। তার বিবস্ব মুখে নিঃশব্দ হাসি দেখে গা গিন গিন করে উঠল অ্যানির। ট্রেন্সগুলোর সামনের কিনারায় বালির বস্তা আর ডালপালা ফেলে নিরাপদ আড়াল তৈরি করা হয়েছে। চোখো অবজারভেশন ফাটলের সামনে গিরিপথের নিচের দৃশ্য দেখতে কোনো বাধা নেই। বালির বস্তার উপর একটা কাঁধ ঠেকিয়ে হেলা দিল মাইকেল। ফাঁকে চোখ রেখে ঘনিয়ে আসা অন্ধকারের ভেতর তাকালো। ক্রল করে এগিয়ে এসে ফায়ারিং স্টেপের উপর সিধে হয়ে দাঁড়ালো রানা। মাইকেলের মুখ ভাব লক্ষ্য করছে। আভিজাত্যের গর্বে মাটিতে যার পা পড়ত না সেই মাইকেল সেবার্সের সারা মুখ লাল মাটিতে লেফা। গায়ে আর কাপড়ে দুনিয়ার ময়লা লেগে আছে। চোয়াল ঢাকা খোঁচা খোঁচা দাড়ি বিবর্ণ রঙের পোচ বলে মনে হলো। গোপটা আকৃতি হারিয়ে হাস্যকর লাগছে দেখতে। গত এক সপ্তাহে গোসল করবার বা কাপড় পাল্টানোর সুযোগ হয়নি। মুখে নতুন কয়েকটা রেখা আর ভাঁজ দেখতে পেল রানা, বিশেষ করে ঠোঁটের কোণে আর চোখের চারধারে উদ্বেগ, দুশ্চিন্তা আর ব্যথার প্রতিনিধিত্ব করছে ওগুলো। কিন্তু রানার দিকে চোখ পড়তে নিঃশব্দে হাসল সে। একটা ব্রু খানিকটা উপরে তুলে নাচালো। শয়তানি বুদ্ধি ঝিক করে উঠল চোখে, যদিও গন্ধ ছুটছে বাম হাতের ব্যান্ডেজ থেকে। কথা বলতে যাবে মাইকেল, এই সময় ওদের নিচ থেকে গিরিখাদের গভীর গাঢ় ছায়া ধরে উপর দিকে ছুটে এলো একটা গোলা। দুজনেই ওরা মাথা নিচু করলো। গোলাটা বিস্ফোরিত হলো কাছাকাছি, কিন্তু কেউ কোনো মন্তব্য করলো না। গত কয়েকদিনে এত কাছাকাছি এরকম 200-300 গোলা পড়েছে। মেঘ সরে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই, বলল মাইকেল। দুজনেই ওরা পাহাড়ের মাঝখানে শুরু আকাশের দিকে তাকালো। হ্যাঁ, বলল রানা, কিন্তু যথেষ্ট দেরি করে সরছে। আর 20 মিনিট পর অন্ধকার হয়ে যাবে। দেরি হয়ে গেল বম্বারগুলোর জন্য, কারণ মেঘ সম্পূর্ণ সরে গেলেও চার্লটের এয়ারফিল্ড থেকে উড়ে আসতে দীর্ঘ সময় লাগবে পাইলটদের। কাল যদি আকাশ পরিষ্কার থাকে আবার আসবে ওগুলো। কালকের কথা কাল ভাববো, বলল রানা। কালো বম্বারগুলোর কথা মনে করতে না চাইলেও চোখের সামনে ফুটে উঠল দৃশ্যগুলো। যতবার আকাশ সামান্য পরিষ্কার হয়েছে, গিরিখাদের উপর বম্বারের আওয়াজ পেয়েছে ওরা। শিপটা আর্টিলারি স্মোক মার্কার ছুটতে শুরু করে ওদের ট্রেন্স লক্ষ্য করে।
খ্যাপ্রনি বোম্বারগুলো একেবারে নিচে দিয়ে উড়ে আসে। গিরিখাদের দুপাশের পাথুরে পাঁচিলে ডানাগুলো এই লাগে অবস্থা। এত কাছ দিয়ে উড়ে গেল সেগুলো। কাঁচ ঘেরা ককপিটে হেলমেট পরা এয়ারম্যানদের পরিষ্কার দেখতে পেয়েছে ওরা। ওদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বম্বারগুলো। ফিউজিলাজ থেকে খসে পড়ল কালো জিনিসগুলো। 100 কিলো বোমাগুলো সরাসরি খাড়া নেমে এলো। বিস্ফোরণের শব্দে শরীর ও মন অসাড় হয়ে গেল ওদের। ওগুলোর তুলনায় কামানের গোলাকে পটকা বলা যায়। নাইট্রোজেন মাস্টার্ড ভরা ক্যানগুলো প্রথমে ড্রপ খেলো বার কয়েক, তারপর পাথুরে ঢালের উপর বিস্ফোরিত হলো হলুদ জেলির মতো তরল পদার্থ। চারিদিকে 100 ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ল এক নিমিষে। প্রতিবার ঘন্টার পর ঘন্টা একের পর এক আসতে থাকলো বম্বারগুলো। ফিরবার আগে তাদের প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে গুড়িয়ে দিল যে শিপটাদের পদাতিক বাহিনীকে ঠেকানোর কোনো উপায় থাকলো না। প্রতিবার ট্রেন ছাড়তে বাধ্য হয়েছে ওরা। পিছু হটে উঠে আসতে হয়েছে পরবর্তী পজিশনে। এটাই ওদের শেষ পজিশন। ওদের 2 মাইল পিছনে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে গ্র্যানিট পাথরের প্রাকৃতিক তোরণ, গিরিখাদের নামবার মুখে। আরো সামনে শার্লি শহর আর ডেসি রোডের দিকে খোলা পথ। চেষ্টা করে দেখো না একটু ঘুমোতে পারো কিনা, বলল রানা নিজের অজান্তেই মাইকেলের বাম হাতের দিকে তাকালো। ছেঁড়া শার্ট দিয়ে বাঁধা গোটা হাতটাই ফুলে আছে। গলার সঙ্গে একটা স্লিঙ্গে ঝুলছে বুকের কাছে। ব্যান্ডেজের তেমন কোনো কাজ হয়নি। রক্ত আর পুজ অবাধে বেরিয়ে আসছে কিনারা দিয়ে। ক্ষতটা নগ্ন চেহারা কি রকম জানে রানা। যতবার তাকিয়েছে চোখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছ। কাঁধ থেকে কবজি পর্যন্ত ছাল তুলে নিয়েছে নাইট্রোজেন মাস্টার্ড, যেন গোটা হাত ফুটন্ত পানিতে চেপে ধরা হয়েছিল। ওষুধ কোথায় পাবে? গ্রিজ ডালা হয়েছে ক্ষতের উপর। কি উপকার হবে কে জানে। আগে অন্ধকার হোক, বিড় করল মাইকেল। ভালো হাতটা দিয়ে চোখে বিনকিওয়ালার তুলল। কেমন অদ্ভুত লাগছে আমার। নিচেটা বড় শান্ত। আবার ওরা কিছুক্ষণ চুপ করে থাকলো। ক্লান্তির চরমে পৌঁছে কথা বলবার শক্তি পড়িয়ে এসেছে। বড় বেশি চুপচাপ, আবার বলল মাইকেল। হাতটা সরাতে গিয়ে ব্যথায় উফ করে উঠল। গ্যাট হয়ে বসে থাকার সময় নেই ওদের। ঠেলা ধাক্কা দিয়ে সামনে এগোনোর কথা। তারপর প্রসঙ্গ বদলে বলল, তুমি বিশ্বাস করবে ওলচাপ, একটা চুরুটের বিনিময়ে এই মুহূর্তে একটা টেস্টিকল হারাতেও আপত্তি করব না আমি। কি হাসল সে। যখন সবচেয়ে বেশি দরকার। হঠাৎ থেমে গেল সে। পর মুহূর্তে দুজনেরই শির দ্বারা খাড়া হয়ে গেল। আমি যা শুনছি তুমিও কি তাই শুনছো? জিজ্ঞেস করলো মাইকেল। আমারও তাই ধারণা। আসার তো কথাই, হ্যাঁ অবশ্যই, বলল মাইকেল। এত দেরি হলো কেন সেটাই আশ্চর্য। তবে আসমারা থেকে দূরত্বও তো কম নয়। চুপচাপ থাকার কারণটা তাহলে বোঝা গেল ওগুলো আসার অপেক্ষায় ছিল ওরা। নিস্তব্ধ গিরিখাদের ভিতর নতুন শব্দটা চিনতে ভুল হবার কোনো কারণ নেই। এখনো অস্পষ্ট, তবে পাথরের উপর ইস্পাতের ঘর্ষণ টের পেতে অসুবিধা হলো না। প্রতি মুহূর্তে শব্দটা বাড়ছে। এখন ওরা ইঞ্জিনের মৃদু গর্জনও শুনতে পাচ্ছে। ট্যাঙ্ক, বলল মাইকেল, ব্লাডি ট্যাঙ্ক। সন্ধ্যের আগে এখানে ওরা পৌঁছতে পারবে না, আন্দাজ করল রানা। রাতে হামলা করার ঝুঁকি নেবে বলেও মনে হয় না। না, সমর্থন করল মাইকেল। কাল সকালে আসবো ওরা। সেদ্ধ ডিম আর গরম কফির বদলে ট্যাঙ্ক আর বোমারু। অসহায় ভঙ্গিতে কাঁধ জাগালো মাইকেল। সেরকমই ভয় করছি ওলচাপ। কাঁধে হাত আর চোখে আলোর ছায়া পেয়ে ঘুম ভেঙে গেল রানার। উঠে বসবার চেষ্টা করবার জন্য সমস্ত ইচ্ছা শক্তি এক করতে হলো। আধ ভেজা কম্বলটা গা থেকে সরিয়ে চোখ কুচকে ল্যাম্পটার দিকে তাকালো। কিছুই দেখতে পেল না। ঠান্ডায় প্রতিটি পেশি অসাড় হয়ে গেছে ওর। কপাল আর মাথা লোহার মতো ভারী।
সকাল হয়ে গেছে, বিশ্বাস হতে চাইল না। কে? আমি, মাসুদ ভাই। এতক্ষণে ল্যাম্পের পেছনে আব্বাস খায়ের থমথমে চেহারাটা দেখতে পেল রানা। চোখ থেকে আলোটা সরাবে, কর্কশ গলায় বলল ও। রানার পাশে হঠাৎ উঠে বসলো মাইকেল সেবার্স। ভিজে কাপড়ে দুজনেরই। ওরা ট্রেঞ্চের ভেতর কাদার উপর ঘুমিয়েছিল। কিছু ঘটেছে কি? জড়ানো গলায় বলল সে, ক্লান্তিতে মন্তর হয়ে গেছে শিউ। ল্যাম্প সরিয়ে নিল আব্বাস। তার পাশে দাঁড়ানো এক হারা গড়নের রাহাইলা বানুর উপর পড়ল আলোটা। ঠান্ডা ঠক ঠক করে কাঁপছে মেয়েটা। ব্লাউজ আর স্কার্ট দুটোই ভিজে। ঝোপের কাটা আর গাছের ঢাল লেগে তার হাত ও পায়ের চামড়া কেটে গেছে, ছিঁড়ে গেছে স্কার্ট আর ব্লাউজ। রানার পাশে হাঁটু গড়িয়ে বসলো সে। রানা দেখলো আতঙ্কে বিকৃত হয়ে আছে মেয়েটার মুখ। কথা বলতে চেষ্টা করলো বানু, কিন্তু থর থর করে শুধু ঠোঁট কাঁপলো, কোনো শব্দ বেরোলো না। হঠাৎ ডুকরে কেঁদে উঠে রানার বুকে ঝাঁপিয়ে পড়ল সে। মিস অ্যানি! নিজেকে সামলে নিয়ে পিছিয়ে এলো বানু। ওরা তাকে ধরে নিয়ে গেছে। তোমাকে এখানে থাকতে হবে, বলল রানা। ঢাল বেয়ে উঠছে ওরা। ট্রেঞ্চগুলোর কাছ থেকে 8 মাইল পেছনে রয়েছে চঞ্চলা। ভোরে একটা জোরালো হামলা হবে, তুমি না থাকলে ওরা ঠেকাতে পারবে না। আর্মার্ড কারে আমিও থাকছি রানা, শান্তভাবে বলল মাইকেল, কিন্তু দৃঢ়তার সঙ্গে। অ্যানি ওদের হাতে বন্দি, আর আমি এখানে বসে থাকবো? এ তুমি! হঠাৎ থেমে ক্ষীণ হাসল সে। তোমার উপর ফাদারলি একটা চোখ রাখার জন্য আমার উপস্থিত দরকার, ওল্ড চ্যাপ। অন্তত এই একবার কামাল হাসানকে নিজেদের গা বাঁচানোর জন্য ঝুঁকি নিতে হবে। কথা বলতে বলতে আর্মার্ড কারের কাছে পৌঁছে গেল ওরা। গিরিখাদের মাথায় নিচে এবড়ো খেবড়ো মাটির উপর দাঁড়িয়ে রয়েছে সেটা। হাত বাড়িয়ে চঞ্চলার গা থেকে ক্যানভাস কাভারটা সরালো মাইকেল। আব্বাসের কাঁধে একটা হাত রাখলো নানা। যাই ঘটুক না কেন, তাকে বলল ও, ভোরের আগেই ফিরে আসবো আমরা। যদি না ফিরি কি করতে হবে তুমি জানো। এই কদিন ভালো ট্রেনিং পেয়েছো তুমি। নিঃশব্দে মাথা ঝাঁকালো আব্বাস। যতক্ষণ পারো ঠেকিয়ে রাখবে, তারপর পিছিয়ে গিরিখাদের মাথায় চলে এসে শেষ কর্তব্যটি সারবে। ঠিক আছে? মাত্র দুপুর পর্যন্ত, তাই না? চেষ্টা করলে ওদেরকে আমরা ওই সময় পর্যন্ত ঠেকিয়ে রাখতে পারবো। ট্যাঙ্ক নিয়ে আসুক আর যাই নিয়ে আসুক, কি বলো? হ্যাঁ মাসুদ ভাই, পারবো ঠেকিয়ে রাখতে। আপনি আমাকে দোয়া করুন। আব্বাসের মাথা চুল এলোমেলো করে দিল রানা। আর একটা কথা ওলসান, বলল মাইকেল, তোমার দাদুকে আমি আপন বড় ভাইয়ের মতো ভালোবাসি, কিন্তু শালার বুড়োটাকে যেভাবে হোক সামলে রাখতে হবে তোমার। দরকার হলে বেঁধে রাখবে। আব্বাসের কাঁধে চাপড় মারল সে। দখল করা শিপটা রাইফেলটা হাত বদল করলো। ঘুরে দাঁড়িয়ে উঠে পড়ল চঞ্চলার টারিটে। কোমর ধরে বানুকে গাড়ির মাথায় তুলে দিল রানা। চঞ্চলার সামনে সে ক্র্যাক হ্যান্ডেল গোড়ালো। প্রায় খাড়া শেষ কয়েকশো গজ ডাল বেয়ে গিরিখাদের মাথায় উঠে এলো চঞ্চলা। পাশ কাটালো মশালের আলোয় মাটি কাটবার কাজে ব্যস্ত রাস্তা আর হারারি লোকজনদের। গিরিখাত ধরে শিপটা ট্যাঙ্ক আসছে জানবার পর থেকে ওদেরকে কাজে লাগিয়েছে রানা আর মাইকেল। কোনো বিরতি ছাড়া পালা করে মাটি কেটে প্রতিবন্ধক সৃষ্টি করছে ওরা। অ্যানিকে নিয়ে উদ্বিগ্ন হলো দুজনেই। ওরা লক্ষ্য করলো আদিবাসী কর্মীরা নিখুঁতভাবে কাজটা করছে। অ্যান্টি ট্যাঙ্ক পাঁচিল প্রায় 7 ফুট উঁচু করা হয়েছে। গ্র্যানিট পাথরের তৈরি, তার উপর মাটি ফেলা হয়েছে পাঁচিলের সামনে গভীর গর্ত। পাঁচিলের মাঝখানে সরু একটা ফাঁক রয়েছে এখনো। চঞ্চলাকে নিয়ে বেরিয়ে এলো ওরা। ওদের বলো ভানু ফাঁকটা এবার বন্ধ করে দিক, নির্দেশ দিল মাইকেল। গাড়ি নিয়ে আমরা আর গিরিখাদে ফিরব না। পাঁচিলটা সবচেয়ে উঁচু অংশে দাঁড়িয়ে রয়েছে একজন হারারি কমান্ডার। তার উদ্দেশ্যে চিৎকার করলো বানু। জবাবে ঘন ঘন মাথা জাগালো লোকটা। প্রকৃতির তৈরি গ্যানিট পাথরের গেট দিয়ে বেরিয়ে এলো চঞ্চলা। ওদের সামনে পিরিচ আকৃতির উপত্যকা আর 7টি শহর।
শহর জ্বলছে আর মাটকার থামালো রানা। খোলের মাথায় দাঁড়িয়ে তাকিয়ে থাকলো ওরা লাল অগ্নিশিখার দিকে। মেঘের গায়েও লালচে আভা ফুটে রয়েছে। উপত্যকার চারিদিকে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা পাহাড় পাঁচিলগুলো অস্পষ্টভাবে দেখা গেল। সে কি এখনো বেঁচে আছে? ওদের সবার ভয় একযোগে বেরিয়ে এলো রানার গলা থেকে। তবে জবাব দিল একা শুধু ভানু। আরো গল্প, কবিতা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।